Welcome to my YouTube channel অমিতাভ ব্যানার্জিস ম্যাথস হাব। আজকে সবার কমেন্ট অনুযায়ী আজকে আমি বসে দেখি 12 গণিত প্রভার ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অঙ্কগুলো শুরু করেছি। তবে আমি আগেই বলেছি যেসব অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি আগে করাবো। তোমরা যদি সেটা ফলো করো, পরীক্ষার সামনেই আছে, পরীক্ষায় তোমরা বুঝতে পারবে যে এটা কতখানি কাজে লাগবে। ঠিক আছে, আমি এখানে যে অনুপাতের অঙ্কগুলো দিয়েছে, অর্থাৎ মিশ্রণের অঙ্কগুলো যে দিয়েছে সেগুলো করতে হবে। এবং মিশ্রণের অঙ্কটা অনুপাতের নিয়ম অনুসারেই হবে, সেটাই একটু দেখাচ্ছি। যেমন 3-এর অঙ্কটা বিজনবাবু ফিনাইল ও জল 2:23 অনুপাতে মিশিয়ে 60 লিটার ফিনাইল গোলা জল তৈরি করেছে। এই ফিনাইল গোলা জলে আর কত লিটার ফিনাইল মেশালে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত 9:46 হবে, হিসাব করে দিই। তাহলে প্রথমে আমাদের কাজ হলো যে 60 লিটার ফিনাইল গোলা জলে কতখানি ফিনাইল আছে, কতখানি জল আছে। লিখব 60 লিটার ফিনাইল জলে ফিনাইল ও জলের অনুপাত 2:23। অতএব 60 লিটার মিশ্রণে ফিনাইল আছে এভাবে 60 গুণ 2 আর 2 আর 23। 60 লিটার মিশ্রণে ফিনাইল আছে, 60 গুণ 2 বাই 2 যোগ 23, তার মানে কত হলো 25। 25টা কী করে পেলাম? 2 যোগ 23 এটা, অর্থাৎ মিশ্রণের অনুপাতের ভাগ হার, মোট ভাগ হার কত? 2 যোগ 23, মানে এত ভাগের মধ্যে 2 ভাগ আছে ফিনাইল, সেটাই বোঝানো গেল। এবার আমরা এটাকে কাটাকুটি করলে যেটা পাবো সেটাই লিখবো। 5 দিয়ে কাটলে 5 5 25, আর এটা 5 12 60 সমান সমান 24/5 লিটার। অতএব 60 লিটার মিশ্রণে জল আছে ষাট গুণ, তাহলে ফিনাইল জলের ভাগ এখানে 23, 23 ওপরে যাবে, নিচে এই দুটোর যোগ করে 25। সেই যথারীতি একই কাটা, 5 দিয়ে কাটবে, এখানে কত হবে 12। 23 আর 12 গুণ করে লিখবো, 3 12 34 6 হাতে 3 24 আর 3 27, আর নিচে যেমন 5 আছে 5 থাকবে।
হলো। এখন বলেছে যে আর কত লিটার ফিনাইল মেশাবে, তাহলে ফিনাইল যা আছে তার সঙ্গে কত লিটার মেশাতে হবে সেটা তো আমরা জানি না। তাহলে এইগুলো ধরে নিতে হবে যে মনে করি আমি এক্স লিটার ফিনাইল মেশাবো, এক্স লিটার ফিনাইল মেশালেই ফিনাইল আর জলের অনুপাত হবে 9:46। তাহলে মনে করি আর ধরি এক্স লিটার ফিনাইল মেশাতে হবে। প্রশ্নানুসারে ফিনাইল কত ছিল 24/5, তার সঙ্গে এক্স জুড়ে দিলাম ইস্টু। এখন জল যা আছে তাই আছে, জল তো বাড়েনি কমে, সুতরাং জলকে যা ছিল তাই রেখে দিলাম। এদের অনুপাতটা অ্যাকচুয়ালি কত হলো 9:46। বোঝা গেছে? বা এটাকে আমরা যদি লসাগু করি তাহলে 5 লসাগু হবে 24 প্লাস 5x ইস্টু 276/5 ইকুয়াল টু 9:46। এখন দেখো অনুপাতের এই যে নিচে 5 আছে, উভয় অনুপাতকে যদি 5 গুণ করি অর্থাৎ 5 5 কেটে গেলে 5 গুণ করলে 5 কেটে যাবে, এখানেও 5 গুণ করলে 5 কেটে যাবে, অনুপাত একই থাকবে। বা এটাকে লিখব 24+5x ইস্টু 276 ইকুয়াল টু 9:46। এবার এটাকে ভগ্নাংশে পরিণত করে নিই। 24+5x বাই 276 ইকুয়াল টু 9/46। তাহলে এইবার আমরা যেটা করব, আমাকে এই এক্সটাকে বার করতে হবে। এক্সটাকে বার করার জন্য আমরা কি করব, ক্রস গুণ করতে পারি বা এরকমও করে নিতে পারি। 24+5x আর এই নিচে 276টাকে উপরে তুলে দিলাম, 9 গুণ 276/46। 6 46 গুণ করলে হয় 276, 46 দিয়ে একে কাটলে হবে 6, বা 24+5x ইকুয়াল টু 6×9=54। মানে খুব ছোট করে এসে গেল। এইবার কি করবো, বা 5x ইকুয়াল টু 54 বিয়োগ 24, 24টা এদিক থেকে ওদিকে গেল, যে চিহ্নটা বদল হয়ে গেল। বা x ইকুয়াল টু এই দুটো বিয়োগ করলে 30 আর নিচে 5 কাটাকুটি করলে কত হয় 6, অতএব x ইকুয়াল টু 6। এখানে উত্তরটা তাহলে কি লিখতে হবে, অতএব 6 লিটার ফিনাইল মেশালে নতুন মিশ্রণে
ভরের অনুপাত নয় ইস্টু 46 হয়। মনে রেখো উত্তরটা সবার ক্ষেত্রে লিখতেই হবে, উত্তরটা লিখলে তবে অঙ্কের ফুল মার্কস পাওয়া যাবে। এরপর আমি যে অঙ্কটায় চলে যাব সেই অঙ্কটা হলো পরের অঙ্কটা করবো 5-এর অঙ্কটা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই 5-এর অঙ্কটা, এবং পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। মুছে দিলাম, পরের অঙ্কটা এবার করব। 5 বলেছে এক ধরনের জার্মান সিলভারের তামা দস্তা ও নিকেলের পরিমাণের অনুপাত 4:3:2। এই ধরনের 54 কিগ্রা জার্মান সিলভারে আর কত কিগ্রা দস্তা মেশালে সেই পরিমাণের অনুপাত 6:5:3 হবে। তাহলে এখানে একই অঙ্ক, কিন্তু এখানে যেহেতু 3টে আছে সবাই একটু ধোঁকা খেয়ে যায় যে 3টে দিয়ে কি করে করবো। প্রথম যে পার্টটা আছে যে 54 কিগ্রা জার্মান সিলভারে কত কিগ্রা তামা আছে, দস্তা আছে, নিকেল আছে, সেই পরিমাণটা আগে বার করব, তারপর পরের পার্টটা এটা। তাহলে 54 কিগ্রা জার্মান সিলভারে এটাই একটা মিশ্রণ, এটা একটা অ্যালয় আর কি। জার্মান সিলভারে তামা দস্তা ও নিকেলের অনুপাত 4:3:2। অতএব 54 কিগ্রা জার্মান সিলভারে
4+3+2 মানে 9। মোট ভাগ 9, তার মধ্যে 4 ভাগ আছে তামা। কাটি 6 6 6 24 চুয়ান্ন বিঘা জার্মান সিলভারে 10টা আছে। চুয়ান্ন গুণ 3/9 6 18 সিলভারে নিকেল আছে। চুয়ান্ন গুণ 2/9 12 কিলো। এখানে একটা কথা বলে রাখি, এটা হচ্ছে একটা কন্টিনিউ প্রমোশন, অর্থাৎ তামা দস্তার অনুপাত 4:3। ঠিক সেরকম 10টা নিকেলের অনুপাত 3:3। আমাদের এরকমভাবে ভেবে করতে হবে। এবার যেহেতু আমাদের বলেছে আর কতটা দস্তা মেশাতে হবে, তাহলে লক্ষ্য করে দেখো 10টার সঙ্গে তামার যে অনুপাত আছে আর 10টার সঙ্গে নিকেলের যে অনুপাত আছে যেটা দিয়েছে, তাদের আমরা সমান করে নিতে পারবো। ঠিক আছে, অর্থাৎ আমি যদি x কিগ্রা 10টা মেশাই, তাহলে তামার 10টার অনুপাত হবে 6:5। আর যদি x কিগ্রা 10টা মেশাই, তাহলে নিকেলের সঙ্গে তার অনুপাত হবে 5:3। যে কোনো একটা অনুপাত ধরে করলে আমরা উত্তরটা পেয়ে যাব। তাহলে ধরি x কিগ্রা 10টা মেশাতে হবে। প্রশ্নানুসারে তামা আর 10টা দিয়ে যদি করি, তাহলে তামা আছে 24, এটার কোনো চেঞ্জ হলো না। 10টা কত হবে 18 প্লাস ইকুয়াল টু কত হবে 6/5। বা এটাকে যদি ভগ্নাংশে নিয়ে আসি, 24/18 প্লাস এক্স ইকুয়াল টু 6/5। এবার ক্রস গুণ করে দেবো, কোনাকুনি গুণ করবো। 6/18 প্লাস 6 গুণ, অর্থাৎ এই পুরোটাকে গুণ করবো। আর উপরে কি থাকবে 24 গুণ 5। এখানে বলে রাখি যে সবসময় গুণফল বার করবে না, গুণফল বার করতে গেলে ভুল হয়ে গেলে অঙ্কটা ভুল হয়ে যেতে পারে। গুণের আকারে রাখবো, লেখাটা তাড়াতাড়ি হবে। বা দেখো 18 প্লাস এক্স, এই 6টাকে নিচে নামিয়ে আনবো, 24 গুণ 5 তার নিচে 6, কাটলে কত হবে 4। বা 18 প্লাস এক্স ইকুয়াল টু 5/4 বা এক্স ইকুয়াল টু 20-18। সুতরাং এক্স ইকুয়াল টু অতএব 2 কেজি দস্তা মিশাতে হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো
কমেন্টে জানাবে, আমি আবার সেগুলো বুঝিয়ে দেবো, কোনো অসুবিধে নেই। তবে মনে রেখো, আমি জাস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলোই তোমাদের একটু করানোর চেষ্টা করছি, যাতে পরীক্ষার সময় এই অঙ্কগুলো আসার সম্ভাবনা বেশি, সেই হিসেবেই বলছি। পরীক্ষায় এলে বুঝতে পারবে যে এইগুলো কতখানি কাজে দেবে। এরপরে যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে 7। দুটি সমান আয়তনের পাত্রে যথাক্রমে 1/3 ও 1/4 অংশ ফলের রস ছিল। আমি পাত্র দুটির অবশিষ্টাংশ জলপূর্ণ করে অন্য একটি পাত্রে সমগ্র জল মিশ্রিত ফলের রস ঢাললাম। নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত কত? ভগ্নাংশ থাকলেই একটু ভয় লাগে, মনে কি নাই কি হবে। কিছু না, এগুলোকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে নিয়ে আসতে পারি। খেয়াল করে দেখো, যখন অনুপাত শেখানো হচ্ছিল সেখানে কিন্তু একটা জায়গা ছিল যে পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করে, তাই তো? সেইগুলোই এখানে ভগ্নাংশ দিয়েছে, সেটাকে আমার নিজের করার মতো কীভাবে আমি করে দেবো সেটা একটুখানি লক্ষ্য করো। 1/3 ও 1/4 অংশ ফলের রস ছিল। দুটো পাত্র ছিল, তাতে ধরো এই দুটো পাত্র আছে, এই একটা পাত্র, দুটোই সমান মাপের, এই আর একটা পাত্র আছে। এই পাত্রে 1/3 অংশ ফলের রস, আর এই পাত্রে 1/4 অংশ ফলের রস। তাহলে বাকিটা কত আছে? এখানে 2/3 অংশ জল আছে, এখানে 3/4 অংশ জল আছে। তাহলে এই দুটো পাত্রের শরবত আমি যখন নতুন একটা পাত্রে ঢালবো, বড় পাত্রে ঢালবো, তখন কি হবে? ফলের রস, জল ও ফলের রস, নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত। তাহলে নতুন পাত্রে কত গেল? এই যেমন 1/3 ফলের রস গেল, আবার 1/4 ফলের রস গেল, আর এখানে জলের কত? 2/3, আর এখানে 3/4। বুঝতে পেরেছ? তাহলে এই ঘটনাটাই ঘটেছে, সেই ঘটনাটাই আমরা এখানে লিখব। তাহলে অঙ্কটা সহজেই হবে, সহজেই হয়ে যাবে। মুছে দিলাম, এবার বলছি। সমান মাপের পাত্রে প্রথমটিতে ফলের রস আছে 1/3 অংশ। অতএব জল আছে। পুরো পাত্রটাকে 1 ধরব, সম্পূর্ণটা 1 বিয়োগ 1/3 সমান 2/3 অংশ। সমান মাপের পাত্রের দ্বিতীয়টিতে ফলের রস আছে 1/4 অংশ। অতএব জল আছে 1 বিয়োগ 1/4 সমান 3/4 অংশ।
তাহলে ছবিটা চিন্তা করো যে ওই দুটো পাত্রের ফলের রস, মানে ফলের জল মিশ্রিত ফলের রস নতুন একটা পাত্রে, তাহলে দুটো পাত্রের যত ফলের রস আর দুটো পাত্রের যত জল সেটা ওই নতুন পাত্রে, তাহলে নতুন পাত্রে ফলের রস ও জলের পরিমাণের অনুপাত। অতএব নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত। মানে মোট ফলের রস কত, 1/3 যোগ 1/4 ইস্টু 2/3 ইস্টু 3/4। হিসেব করি, প্লাস 2 হবে 12, এটা হবে 4 যোগ 3, এটা হবে 12 লসাগু, 4 দুগুণে 8, 2 3 9, 9 7/12 ইস্টু 17/2। তার অনুপাতে উভয়কেই যদি 12 দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে কত হবে, 7। তাহলে নতুন পাত্রে ফলের রস ও জলের অনুপাত 7:17। আশা করি বুঝতে পেরেছ। 8-এর অঙ্কটাও করবো। 8-এর অঙ্কটা দেখো ওই একই অঙ্ক দিয়েছে, কিন্তু এবার অনুপাতে দিয়েছে। তাহলে অনুপাতে দিলে আমরা কি করব সেটা বলছি। রেশমি খাতুন 3টি সমান মাপের গ্লাস, আগে দুটো গ্লাস ছিল, এবার 3টি সমান মাপের গ্লাস। এই 3টি গ্লাসের সর্বদাই জল ও সিরাপের অনুপাত করে দিয়েছে 3:1, 5:3 আর 9:7। এই 3টি গ্লাসের শরবত একটা বড় পাত্রে ঢালবে। তাহলে 3টে গ্লাসের শরবতে জলের মোট পরিমাণ আর সিরাপের মোট পরিমাণের যোগ করে অনুপাত করলেই আমরা নতুন পাত্রে জল ও সিরাপের পরিমাণের অনুপাত পেয়ে যাব। কিন্তু এখানেও সেই অংশটা বার করতে, মানে অংশগুলো হিসেবে বার করতে হবে। তাহলে জাস্ট এখানে একটুখানি চেঞ্জ করলেই হবে। 8-এর অঙ্কটা সমান মাপের পাত্রের প্রথমটিতে ফলের রস না দিয়ে কি বলবো, জল জল ও সিরাপের অনুপাত কত, 3:1। দ্বিতীয়টিতে আচ্ছা এরকম মিলেছে। অতএব প্রথম পাত্রে জলের ভাগ, অনুপাতের মোট ভাগ কত, 3 যোগ 1 4, 3/4 এবং সিরাপের ভাগ
একই রকম ভাবে দ্বিতীয় পাত্রে জলের ভাগ, লক্ষ্য করো অনুপাতটা হচ্ছে 5:3, তাহলে জলের ভাগ কত হবে? 5/5 + 3 8, এবং সিরাপের ভাগ 3/8, তাই হলো না? এবং তৃতীয় পাত্রে জলের ভাগ 9:7, তার মানে 9/16, এবং সিরাপের ভাগ 7/16। অতএব নতুন পাত্রে জল ও সিরাপের অনুপাত কি করবো? ওদের তিনটাকে, যেমন এই যে জল আছে জলগুলোকে যোগ করবো, সিরাপের ভাগকে যোগ করবো। কি লিখবো? 3/4 যোগ 5/8 যোগ 9/16, যাতে ব্যাপারটা গুলিয়ে না যায়, ওই জন্য এরকম লিখেছি যাতে বোঝা যায়। জলের ভাগগুলো যোগ করবো, যোগফলের সঙ্গে এই সিরাপের ভাগগুলোর যোগফলের অনুপাত করলেই আমাদের অঙ্কটা বেরিয়ে আসবে। 3/8 যোগ 7/16। এবার রসাগু তাহলে বুঝতেই পারছো 16 হবে, আর এখানে 4 3 4 12 প্লাস 10 প্লাস 9 ইস্টু, এটা হবে কত? 16 4 6 হিসাব করে দেখি তাহলে কত হয়। হিসাব করলে 22 আর 9 31/16 ইস্টু 17/16 সমান সমান 31/17। আমি এরভাবে করলাম যাতে অঙ্কটা ছোট্ট হয়, তোমরা এরকম করলেও দেখবো অঙ্কটা ঠিক আছে। ঠিক আছে, অনুরূপেটা দিবে, তার মানে আমরা প্রথমটা যেরকমভাবে করেছি অনুপাত দিকে এরকমভাবে, সেরকমভাবে করলে দ্বিতীয় পাত্রে জলের ভাগ সিরাপের ভাগ এরকম আসবে, তৃতীয় পাত্রে জলের ভাগ ও সিরাপের ভাগ এরকম আসবে। হয়ে গেছে। আর একটা অঙ্ক আজকে করবো, করে আজকে শেষ করে দেবো, এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক 9 10, 9 10 11 সবকটাই খুব ইম্পর্টেন্ট, তবে আজকে আমি 9টাই করে দিচ্ছি। ভালো হয়ে গেছে, মুছে নিলাম।
দুই প্রকার পিতলের তামাদস্তার অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যাবে তাদের তামা ও দস্তার পরিমাণের অনুপাত কত? তাহলে দু রকম পিতল নিয়েছি, তো সেই পিতল দুটোর অনুপাত হচ্ছে 5:2। ব্যাপারটা বুঝতে হবে, দুই প্রকার পিতলের অনুপাত 5:2। তাহলে ওইখান থেকে শুরু করি। তাহলে দুই প্রকার পিতলের অনুপাত অনুপাত বলেছে, এবং সেটা আসলে কত পরিমাণ আছে জানি না, সেই জন্য ধরে নেব। ধরি প্রথম প্রকার পিতলের পরিমাণ 5x একক, অতএব দ্বিতীয় প্রকার পিতলের পরিমাণ 2x একক। এবার প্রথম প্রকারে ব্যাপারটা বোঝা গেল, দু প্রকার পিতল আছে, সেই দুটো প্রকারের পিতলের মধ্যে তামা আর দস্তা অনুপাত। প্রথম প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 8:3। অতএব প্রথম প্রকারে পিতলে, তাহলে প্রথম প্রকার পিতলের পরিমাণ 5x, আর প্রথম প্রকার পিতলের তামা দস্তার অনুপাত 8:3। তাহলে প্রথম প্রকার পিতলে তামা আছে 5x into 8/8 যোগ 3 11, 40x/11। অতএব দস্তা আছে অর্থাৎ 5x into 3/11, তাহলে 15x/11। প্রত্যেক ক্ষেত্রে এককটা লেখা ভালো, এখানেও এককটা লিখব। এবার ঠিক একই রকম হয় দ্বিতীয় প্রকারটা বার করব। অতএব দ্বিতীয় প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত, তামা ও দস্তার অনুপাত কত বলেছে? 15:7। অতএব দ্বিতীয় প্রকার পিতলে
তামা আছে, তামা আছে 2x ইন্টু 15/22, 2 দিয়ে 22 কাটলে 11 সমান 15x/11 ইকুয়াল, অতএব 10টা আছে, 2x ইন্টু 7/22 কেটে দিলে 11, তাহলে 7x/11 ইকুয়াল। তাহলে এবার সেই আগের মতো জিনিস, তাহলে দুটো পেতলকে আমি মিশিয়ে দিয়েছি, তাহলে দু রকম পেতল মেশালে প্রথম প্রকারে যা তামা আছে, দ্বিতীয় প্রকারে যা তামা আছে সেইটার মোট যোগফল, মানে মোট তামার পরিমাণ, আর দুই প্রকারে মোট 10টা এই দুটোর যোগফলকে অনুপাত করে দিলেই আমরা অঙ্কটা পেয়ে যাব, মানে নতুন প্রকার পিতলে তামা 10টার অনুপাত। অতএব নতুন প্রকার পিতলে তামা ও 10টার অনুপাত কত হবে? 40x/11 প্লাস 15x/11 এখানে মোট 10টা কত? 15x/11 প্লাস 7x/11। আমরা যদি লসাগু করি বুঝতেই পারছো, হর গুণের সমান, লব গুণের সরাসরি যোগ হবে, বা এরকমভাবে লিখতে পারো তোমরা যদি অসুবিধা হয়। 40x প্লাস 15x, এখানেও 11 লসাগু, 15x প্লাস 7x, তাহলে নিচে 11 গুলো কেটে যাবে অনুপাত বলে, তাহলে এখানে থাকবে কত? 55x/22x, তাহলে 11x দিয়ে যদি আমরা কাটাকুটি করি কত হবে? 5:2। আজকে এই অবধি করলাম, এই অবধি থাকলেও তোমরা জানাবে ঠিকঠাক বুঝতে পারলে কিনা, কোনো অঙ্ক অসুবিধা থাকবে কিনা, আছে কিনা সেগুলো। তবে আমি বারবার বলছি, যে অঙ্কগুলো বলছি এই অঙ্কগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই বেশি। সামনে যে পরীক্ষাটা আছে তাতেই তোমরা পরীক্ষা করে নিতে পারবে যে আমার দেওয়া অঙ্কগুলো কীরকমভাবে পরীক্ষায় আসছে। ঠিক আছে, তাহলে আশা করি আমার এই চ্যানেলটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, এবং অবশ্যই লাইক।